শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলের ট্রাইব্যুনালের চিঠি। 6 দিনের রিমান্ডে শম্ভু মাদক সম্রাট থেকে বনেছেন ত্রাসের গডফাদার, সম্পদ বেড়েছে 26 গুণ। ফারুকি বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ, বিতর্কিতদের না রাখার আহ্বান ফখরুলের। শেখ মুজিবের ছবি নামানোর বিরুদ্ধে মন্তব্য করে 2 ঘন্টা পর দুঃখ প্রকাশ করলেন রিজভী। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে পশ্চিম বাংলা ঝাড়খণ্ডে অভিযান, অবৈধ টাকার খোঁজে ইডি। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ইস্তেমা নিয়ে বিরোধ চরমে, সাতপন্থীদের সুযোগ দিলে ঢাকা অচলের হুমকি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার ওসি জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যার দায়ে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর গত রোববার শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার, এমন তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এই বিষয়ে মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের ঘটনায় যাত্রাবাড়ী থানার ওসি জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। চিফ প্রসিকিউটর জানান, কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না, তবে কোনো দোষী পুলিশ অফিসারকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল অনুমতি দেন। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভারত আন্তরিক না হলে শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, এমন মত দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন গুরুতর অপরাধে পলাতক দেখিয়ে যাদের নামে এখনও এই সংস্থার রেড নোটিশ ঝুলছে তা আইনিভাবে সংশোধনের সুযোগ রয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের পর মঙ্গলবার ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এর আগে অক্টোবরে শেখ হাসিনাকে গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে এর আগেও ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত 17 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়, কিন্তু শেখ হাসিনাকে কি রেড নোটিশের মাধ্যমে ফেরত আনা সম্ভব? কারণ সদস্য দেশগুলো বাধ্য নয় রেড নোটিশের প্রেক্ষিতেই তাকে অ্যারেস্ট করা। এখন এক হলো যে সেই দেশের সদস্য থাকতে হবে ভারতের, আর দ্বিতীয় হলো যে বন্দি বিনিময় চুক্তির যে আছে দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি, সেটা কার্যকরেও দুই দেশের সমান সদিচ্ছা থাকতে হবে। শুধুমাত্র তখনই সম্ভব তাকে ফিরিয়ে আনা। এটা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা মাত্র হোস্ট কান্ট্রি তাকে চাচ্ছে। ইন্টারপোলের ওয়েবসাইটে মোট 64 বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যার মধ্যে বিএনপি নেতা মৃত হারিস উদ্দিনের নামও এখনও এই তালিকাভুক্ত। আছে আরও অনেকের নাম। এই রেড নোটিশ জারি করা হয়েছে যার নামে, সেরকম কেউ যদি মারা যান তো সেটা নিশ্চিত হওয়ার একটা বিষয় আছে। সম্ভবত পুলিশ সদর দপ্তর এখনও নিশ্চিত হতে পারছে না যে তিনি কিনা যিনি মারা গেছেন। সেটা নিশ্চিত হলেই কেবল সম্ভব তাদেরকে জানিয়ে দেওয়া যে এটা আর দরকার নেই। এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে কি করবে সংস্থাটি? যাদের নামে রেড নোটিশ আছে তো তারা যদি নিশ্চিতভাবে মৃত্যুমুখে পতিত হয়ে থাকেন, মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে তার নাম বাদ দেওয়া যেতে পারে এবং সেটা হোস্ট কান্ট্রিকেই বলতে হবে, ইনিশিয়েটিভটা নিতে হবে যে তিনি আর বেঁচে নেই, এটা নামানো যেতে পারে। তবে এসব বিষয়ে বাংলাদেশ সরকারকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। যার নামে রেড নোটিশ জারি করা হয়েছে তিনি কিন্তু আপিল করতে পারেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মঙ্গলবার মহানগর মুখ্য হাকিম আদালতে আনা হয় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে শম্ভুকে রিমান্ড ও আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। একই দিনে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মাননীয় আদালত আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওবায়দুল কাদের কি করবেন না কারণ একজন পিএর সেটা জানার কথা না, একজন মন্ত্রীর পিএ সব কথা কি জানে না। আমরা জামিন চেয়েছি 7 দিনের রিমান্ড বাতিলপূর্বক। এছাড়া এদিন বনানী থানার হত্যা চেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি জায়গা দখল করে বাড়ি, স্বগোত্রীয়দের জায়গা দখল করে পুকুর, দখল করেছেন ইটভাটার জায়গাও। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন বরগুনার সব কিছুর হর্তাকর্তা। ছেলে সুনাম দেবনাথকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন মাদক বাণিজ্য, কায়েম করেন ত্রাসের রাজত্ব। নির্বাচনী হলফনামাতেই 16 বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে 26 গুণ। প্রতিনিধি জয়দেব রায়কে সাথে নিয়ে বরগুনা ঘুরে এসে জানাচ্ছেন আলী আহমেদ। ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক।
শিল্প কারখানা দালান কোটার চাকচিক্য না থাকলেও শান্তির জনপদ ছিল দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা। গত 16 বছর সেই শান্ত জনপদে অশান্তির ছায়া হয়ে কালো মেঘে ঢেকে দেয় বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শহরের পশ্চিম বরগুনা এলাকায় উপজেলা পরিষদের নাকের ডগায় তাদেরই ৪৫ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করে শম্ভু। তিনি যখন এই বরগুনাতে থাকতেন, এই বাসভবনেই থাকতেন। এটিও আসলে তার দখল করা জায়গা বলে অভিযোগ রয়েছে। শুধুমাত্র তার এই বাসভবনই নয়, আরও অনেক জায়গা জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা পরিষদের যে জমি, এখানে উনি কিছু অংশ দখল করে পুকুর ভরাট করে বাড়ি করেছেন। আমরা আমাদের জায়গা পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বাড়ির পাশেই হিন্দুদের সম্পত্তিও ছাড় দেয়নি সে। আমি সরকারি খাজনা দিই, তাহলে আমার নামে তাহলে থাকা সত্ত্বেও আমি আমার এই জায়গায় ফয়সালা পাইনি। এও কয় যেন এমন কিছু হয়ে যাইবে, জেলে পৌঁছে যাবি তোরা। একটু এগোতেই লাকুরতলা মহাসড়কে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জায়গা নেয়ার অভিযোগও রয়েছে শম্ভুর বিরুদ্ধে। আর সদর উপজেলার গৌরীচন্না ভূতমারা এলাকায় একজনের ইটভাটার 15 একর জায়গা দখল করে শম্ভু। এছাড়া তালতলী উপজেলার ফকিরহাটে 3 একর জমি নামমাত্র মূল্যে জোর করে নেয়া, একই উপজেলার বড় অঙ্কজান পাড়ায় 5 একর জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে। বরগুনার সবকিছুতে প্রভাব বিস্তার করতেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অভিযোগ ছিল নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের। কাবিখা কাবিটা থেকেও ভাগ নিত শম্ভু। রামরাজত্ব কায়েম করিয়া এই আমাদের বর্ণার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যে বরাদ্দ সব কিছু টাকা পয়সা লুটপাট করা তারা নিয়ে গেছে। সে কিন্তু উন্নয়ন করেছে কার? তার ব্যক্তি কেন্দ্রিক। এলাকায় তার ছেলে সুনাম দেবনাথও গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। আলোচিত নয়নবন সহ কিশোর গ্যাং ও মাদকের মূল হোতা বলে পরিচিত ছিল সুনাম। নয়নবন্ডের গ্যাং হত্যা করে রিফাত শরীফকে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখনও কারাগারে রিফাতের স্ত্রী মিন্নি। এই সুনাম দেবনাথ ফ্যান্সিডের বলেন, ইয়াবা বলেন, এই ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বরগুনাতে 1 নম্বর ডিলার যদি জানতাম সেটা সুনাম দেবনাথ। আমি আপনার কিছু তথ্য দিই, এই বরগুনাতে নয়নবন তৈরি হয়েছিল, এই নয়নবন তৈরি করছে এই সুনাম দেবনাথ। প্রভাব বিস্তার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সম্পদ গড়েছে। এ বিষয়ে থাকতেন কে ওনারা? উনি ফ্যামিলি থাকতো। অভিযোগ আছে ভারতে রয়েছে তার বিপুল সম্পদ। 2008 সালে দাখিল করা হলফনামায় আইন পেশায় আয় দেখানো হয় 2,10,000 টাকা। 2014 সালে 24,81,000 আর 2018 সালে পেশা দেখানো হয় ব্যবসা, আয় 55,38,000 টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখান 3,30,00,000 টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত 67,47,000 টাকা। স্ত্রীর নামে ব্যাংকে আছে 15,83,000 টাকা। 5 আগস্টের পর আত্মগোপনে থাকা শম্ভুকে 11 নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলী আহমেদ, 21 টেলিভিশন, বরগুনা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। তাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের উপাদান আছে বলে দাবি করেছেন তিনি। বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে না রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে লালমনিরহাটে বিএনপি আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সহ অন্যান্য সংস্কার যেন ভালোভাবে করতে পারে তার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন। গত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন চালিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেন তিনি। নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছেই, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে,
সামাজিক ক্ষেত্রে সব জায়গায় এই জঞ্জালকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান তা স্মরণ করতে চায় বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে দলের কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার গঠন না হলে জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজুল ইসলাম। বঙ্গভবনের দরবার হলে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়ে শুরু হয় সমালোচনা। এরপরই ছবি সরিয়ে ফেসবুকে পোস্ট দেন উপদেষ্টা পরিষদের নতুন মুখ মাহফুজ আলম। এ ঘটনার পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সব মহলে। বিশেষ করে বিএনপির দায়িত্বশীল নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব বিরোধিতা করেন শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে। তিনি বলেন, ইতিহাসে যাদের অবদান আছে তা স্বীকার করতে হবে। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংস্কার সহ আরও চলমান বিষয় নিয়ে কথা বলেন। সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার পতনের অনেক আগে থেকে বিএনপি করেছে। জনাব তারেক রহমান সাহেব 1 বছরের অধিক বেশি সময়ে 31 পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে আমির খসরু বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটার সিদ্ধান্ত আমরা হাসিনা পালানোর আগে নিই। নাহিদ সিরাজুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ছবি সরানো নিয়ে নিজের বক্তব্য থেকে সরে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই এক বিবৃতিতে তিনি তার মন্তব্যের ব্যাখ্যা দেন। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে, সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশের রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে হাসনাত লিখেছেন, রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা হয়েছিল, কিন্তু এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন এমন প্রীতি দেখা যাচ্ছে। তারা বলছে, শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি, মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে। এই বিষয়গুলো দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে দেখা করেছেন তিনি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে যুব উৎসবে ঢাকা আসার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। বুধবার সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে অনেকের মাঝে মধ্যমণি হয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইনে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিসের সঙ্গে। পাশাপাশি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগের সঙ্গেও দেখা করেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে প্রধান উপদেষ্টার। সে সময় সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়তে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন এরদোয়ান।
প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইরানের ভাইস প্রেসিডেন্ট সিনা আনসারির সাথে, ব্রাজিলের পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। বুধবার বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে 3টার মধ্যে বিশ্ব জলবায়ু ইস্যুতে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। উনি বলেছেন আমরা যদি রিনিউয়েবলে সুইচ করি, আমরা যদি নতুন একটা সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো। জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রধানকে উৎসব সম্পর্কে জানান প্রধান উপদেষ্টা এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা আশা করেন। বাকুর রিটস কার্লটন হোটেলে দেখা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব। ডক্টর ইউনুসকে এ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান আহমেদ আল তায়েব। আশা প্রকাশ করেন ডক্টর ইউনুসের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব ইজতেমায় সাতপন্থীদের সুযোগ দেয়া হলে 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুবায়েরপন্থীরা। জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ ও ইজতেমা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, সংঘাত নয়, কাকরাইল মসজিদে শান্তিপূর্ণ অবস্থান চান তারা। তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে তার দায় সাতপন্থীদের নিতে হবে। বক্তারা আরও বলেন, সাতপন্থীদের সাথে তারা আলোচনায় বসতে রাজি। এর আগে মাওলানা সাদ কান্দলভিকে তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বক্তাদের দাবি, সাতপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে। তবে জুবায়েরপন্থীরা সব সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাতপন্থী মুক্ত রাখতে হবে। বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামায়াতের তীব্র হচ্ছে বিভক্তি ও দ্বন্দ্ব। জুবায়েরপন্থীরা বলছেন, মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশে প্রতিহত করা হবে। অন্যদিকে যে কোনো মূল্যে কাকরাইল মসজিদে অবস্থান নিতে চায় সাদ অনুসারীরা। তাবলিগ জামায়াতের এই দ্বন্দ্বকে ভালো চোখে দেখছেন না সাধারণ মুসল্লিরা। যে কোনো অপ্রীতিকর সংঘাতের আগেই আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার দাবি তাদের। মানিক শিকদারের রিপোর্ট। 5 নভেম্বর ইসলামী সম্মেলন থেকে তাবলিগ জামাতের একাংশের নেতা মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আলেম ওলামারা। এরপরই এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানায় মাওলানা সাদের অনুসারীরা। যারা মাওলানা সাদ সাহেবকে গোমরা বলে, পথভ্রষ্ট বলে, সে নিজে গোমরা। এই পরিস্থিতিতে আগামী 15 নভেম্বর সাদ অনুসারীদের কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য অবস্থান নেয়ার কথা থাকলেও তাদের প্রতিরোধের ঘোষণা দিয়েছে জুবায়ের অনুসারীরা। আর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এখানে কেউ তো আমাদের বাধা দিচ্ছে না। এখানে দিনের এগেনস্টে যারা কথা বলেছে, ওলামায়ে কেরাম আসলে কোনো ক্ষেত্রেই দিনের ক্ষতি হবে এই জিনিসটা বরদাস্ত করতে পারেন না। সকাল 8টায় তাদের বের হয়ে যাওয়ার কথা। যদি 8টায় বের না হন, 8টায় 1 মিনিটে আমরা ঢুকে যাব। তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়েই মূলত এই সংকট বলেই মনে করছেন মুসল্লিরা। ওনারা একাধিকবার বসার পরে যখন আমির নির্ধারণ করতে পারে নাই, তখন ওখানে নিয়ম একটা সিদ্ধান্ত হয়ে গেল এখানে এটা যে হযরত মাওলানা সাদ সাহেবের নানা ছিলেন মাওলানা ইজহারুল সাহেব, উনি দায়িত্ব নিলেন যে ঠিক আছে এই 2 বাচ্চাকে নিয়ে আমি চলব, দুজনকে, একজন মাওলানা সাদ সাহেব, একজন মাওলানা জুবায়ের হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তবে শুধু নেতৃত্ব নয়, মাওলানা সাদ কান্ধলভির ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলছেন জুবায়ের অনুসারীরা। কোরআন সুন্নাহ বিরোধী, নবীদের দোষ, সাহাবীদের দোষ বয়ান করা মাওলানা সাদ সাহেবের জবান থেকে আসছে। সমস্ত অডিওগুলো মজুদ আছে। দারুম দেওবন্দ ফতোয়া দিয়েছে, এরই আলোকে দিয়েছে। এই আকীদার সাথে যদি চলে তাকে মানা সহি হবে না। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সাদ অনুসারীদের। বিভিন্নজন বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করলেও দারুল উলুম দেওবন্দ সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম যাদেরকে আদর্শ মানেন এবং সারা পৃথিবীতে যাদের ছাত্র এবং অনুসারীরা আছে, ওনাদের মতামত হচ্ছে এই দ্বন্দ্ব নিজামুদ্দিন মার্কাজের অর্থাৎ তাবলিগের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তির
ব্যক্তিগত এবং আপোষ বিবাদের দ্বারা উৎপত্তি হয়েছে এই দ্বন্দ্বের। তবে মুসল্লিরা বলছেন মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের মধ্যে বিতর্ক না থাকলেও এ বিরোধ কেবল বাংলাদেশেই বিদ্যমান। এই দুইজনের মধ্যে কোনোদিন আমরা কোনো মত পার্থক্য, কোনো কটু কথা, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো কটাক্ষ কথা আমরা কখনোই দেখিনি। আলোচনার মাধ্যমে এ বিরোধ মীমাংসার আহ্বান মুসল্লিদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও অবৈধ অর্থ খুঁজতে ভারতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এই অভিযান চালানো হয়। অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেঘা অভিযানের আওতায় উত্তর 24 পরগনা, কলকাতা সহ 17 স্থানে চলছে তল্লাশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের 12 স্থানে অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সাম্প্রতিক সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী। একই সঙ্গে তারা জানতে পারে ভারতীয় মুদ্রাকে বাংলাদেশি মুদ্রায় পরিবর্তন করে সেই মুদ্রাকে ফের ভারতীয় টাকায় পরিবর্তন করা হতো। এই বিপুল পরিমাণে অর্থ লেনদেনের পেছনে কে বা কারা রয়েছে তারই তদন্ত শুরু করেছে ইডি। অভিযোগ রয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। অন্যদিকে ভারতের বনগাঁ এলাকার পেট্রাপোল সীমান্তের এক ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদার ও ট্যাক্স সীমান্ত ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে অভিযান ও বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় একই ব্যাপারে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে, প্রয়োজনে নেওয়া হবে বিদেশে। আলুর বাজারে সিন্ডিকেট, 1500 টাকার বস্তা হিমাগারে বিক্রি হচ্ছে 3500 টাকা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে বদ্ধপরিকর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল। সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউর মনির। তিনি বলেন, প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল। এবারও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। আমাদের সামান্য সক্ষমতা ছিল, সেই সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করেছি। আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতাল। হাসপাতালের পরিচালক অন্য দায়িত্বে গেলেও সেবার মানের পরিবর্তন হবে না বলে জানিয়েছে তারা। যারা জীবিত আছেন, যারা ভালো হয়ে গিয়েছেন বা যারা ভালো হওয়ার পথে আছেন, সেই পেশেন্টগুলোর এবং পেশেন্টের আত্মীয় স্বজনের দিকে যখনই আমি তাকাই, আমরা গর্ববোধ করি। আমরা এদের জন্য সময় দিয়েছি, আমাদের রিসোর্স, আমাদের সম্পদ ব্যবহার করেছি, অর্থ খরচ করেছি, এগুলো আমাদেরকে আনন্দ দিয়েছে। আহতদের উন্নত সেবা দিতে যদি প্রয়োজন হয় তবে তাদেরকে বিদেশে পাঠানো হবে। ক্রাইসিস মোমেন্টেও আমরা অনেক কিছু করতে পারি, আমাদের সদিচ্ছাই যথেষ্ট। চিকিৎসা নিয়ে আহত রোগীরাও সাংবাদিকদের সামনে সন্তোষ প্রকাশ করেছেন। এখানের সেবায় আমি অনেক খুশি এবং আমার যে লাস্ট অপারেশন, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার অপারেশনটা করছে। CMS এর যে চিকিৎসা, এই উন্নত চিকিৎসার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। এ পর্যন্ত CMH হাসপাতাল 2112 জন আহতকে সেবা দিয়েছে। এর মধ্যে অপারেশন হয়েছে 5 শতাধিক। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো ঝালকাঠির লিমন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিমন নিজে এসে অভিযোগ দায়ের করেন। পরে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ন্যায় বিচার পাননি। বর্তমানে ন্যায় বিচারের আশা নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দার হাটে র্যাব সদস্যরা লিমনকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। এর কয়েকদিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন। চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে তিনি বর্তমানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি, তারা যেন আমার মামলাটা
গুরুত্ব সহকারে দেখে এবং বিচার করে। সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত বিচার কার্য সম্পন্ন করে অপরাধীর শাস্তি ও আমার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। গণমাধ্যম কর্মীদের বকেয়া পরিশোধের তাগিদ দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনগুলোর সংশোধন নিয়েও পর্যালোচনা করা হবে। সচিবালয়ে গণমাধ্যমের মালিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম সংস্কার কমিশন শিগগিরই একটি রূপরেখা দেবে বলেও আশা করেন তিনি। বিগত সরকারের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে দেশ বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রকৃত সত্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন করার প্রয়োজন ছিল না, সহজেই এর গ্রহণযোগ্য সমাধান করা যেত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জ ক্যাম্পাসকেও সরকার মেগা প্রকল্প হিসেবে নিয়েছে, এর কাজ থেমে নেই। অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে, শিক্ষার্থীদের এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালনার জন্য শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয় সহায়তা দেবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। কেরানীগঞ্জে যে বিশাল জায়গাটা ওদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটাও আমি দেখিনি, কিন্তু এটা একটা বিরাট জায়গা এবং একটা মহাপরিকল্পনা। এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন। মুন্সিগঞ্জ ও জয়পুরহাটে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি। এই দুই জেলায় হিমাগারে আছে 3,31,000 টন, তারপরও বাজার চড়া। মৌসুমের সময়ে 1500 টাকায় কেনা 30-60 কেজির বস্তা হিমাগারেই বিক্রি হচ্ছে 3,500 টাকায়। ক্রেতারা বলছেন, কারসাজি করে দাম বাড়াচ্ছে মজুতদাররা। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাইফুর রহমান টিটু ও জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলাম ও তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। গেল বছর এ সময়ে দাম ছিল 40 টাকা। দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারদের, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেটকে। দাম বাড়তি এই কারণে গেল বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু মানুষের দুইবার কৃষকরা লাগাইছে। আলু বর্তমানে 70 টাকায় যে আমরা খুচরা বেচতেছি, আনছি 61 টাকা 58 কেজি কিনা। বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে প্রতিদিনই, কিন্তু দামটা এরপরে একটু বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন আসলে মজুদে একটু কমে গেছে। খাবার আলুর মজুদ বিগত বছরে এই সময়ে খাবারের মজুদের সাথে প্রায় এক। সেক্ষেত্রে আমাদের মনে হয় না আমাদের এখানে আলুর কোনো ঘাটতি আছে। কৃষি বিভাগের তথ্য বলছে, মুন্সিগঞ্জে গত মৌসুমে 10 লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছিল। হিমাগারে এখনও মজুদ আছে 1,51,000 টন, এর মধ্যে 71,000 টন খাবার আলু। জয়পুরহাটে আলু উৎপাদন হয়েছে 8,23,013 টন। হিমাগারে রয়েছে 1,80,000 টনেরও বেশি। এই জেলায় আগস্টের শুরুতে প্রতি বস্তা আলু বিক্রি হয়েছে 2,500 টাকায়, এখন বিক্রি হচ্ছে 3,500 টাকায়। ভোক্তা পর্যায়ে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে 15 থেকে 20 টাকা যে বাড়ছে, এই বৃদ্ধিটা আসলে অস্বাভাবিক বলেই মনে করছি। স্টোর থেকে কিনতেছি 3400, 3300, এরা 58 কেজি 56 কেজি ওজন হয়। আমরা বিক্রি করছি 3500, 3550। প্রশাসন মহোদয় ওনারা তদারকি করে, তাহলে এই ধরনের কার্যকলাপ হবে না এখানে। মজুতদারদের দাবি, অসময়ে বৃষ্টির কারণে দাম বেড়েছে। 2 সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কারণে আলুর বাজারটা কিছুটা বৃদ্ধি। দাম বৃদ্ধির কথা স্বীকার করেছে কৃষি বিভাগ। আলুর সরবরাহটা কম, যার কারণে বাজারে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। উত্তাল মণিপুর, ইম্ফল সহ পাহাড়ি এলাকায় গোলাগুলি, কুকিদের হরতাল। গতি দিয়ে ঝড় তুলেছেন নাহিদ রানা, নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে উত্তাল মণিপুর রাজ্য।
জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে 11 জন নিহতের ঘটনায় সোমবার রাতভর ইম্ফল সহ পাহাড়ি এলাকায় গোলাগুলি ও বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে 11 জনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। বন্ধ রাখা হয় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য জিরিবাম জেলায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। আশরাফ শুভর রিপোর্ট। ভারতের মণিপুর রাজ্যের জাকুরাডোর এলাকায় সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর একটি চৌকিতে হামলা চালায় একদল সশস্ত্র গোষ্ঠী। আগুন দেওয়া হয় থানার আশপাশের বাড়িঘরেও। পরে আধা সামরিক বাহিনী ও পুলিশের বাধার মুখে পড়লে প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি হয় দুই পক্ষের মাঝে। বন্দুকযুদ্ধে 11 জন সশস্ত্র গোষ্ঠী নিহতের কথা জানায় পুলিশ। নিহতরা সবাই কুকি সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। তাদের থেকে উদ্ধার করা হয় অত্যাধুনিক অস্ত্র। গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্য আহত হন। এই ঘটনার পর রাতভর সহিংসতা চলে জিরিবাম জেলাসহ ইম্ফল উপত্যকায়। গোলাগুলির পাশাপাশি আগুন দেওয়া হয় বাড়িঘরে। মঙ্গলবার জিরিবামের একটি দগ্ধ বাড়ি থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়। তবে কুকি নেতারা বলছেন, জঙ্গি বলে যাদের হত্যা করা হয়েছে তারা সবাই গ্রাম রক্ষা বাহিনী। জঙ্গি বলে কথিত বন্দুকযুদ্ধে 11 জনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার জিরিবাম জেলার বিভিন্ন জায়গায় হরতালের ডাক দেয় কুকিদের বিভিন্ন সংগঠন। ভোর 5টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় বন্ধ রাখা হয় স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল। এতে স্তব্ধ হয়ে পড়ে পাহাড়ি অঞ্চলের জনজীবন। গত বছরের মে মাস থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এই পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন 60,000-এর বেশি বাসিন্দা। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর দাবিতে সোচ্চার এবারের জলবায়ু সম্মেলন। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে ভুক্তভোগী দেশগুলোকে বছরে অন্তত $1 ট্রিলিয়ন সহায়তার দাবি উঠেছে। অর্থায়নে বেসরকারি সংস্থাকেও যুক্ত হওয়ার আহ্বান উন্নয়নশীল দেশগুলোর। রিপোর্ট দুলি মল্লিকের। এপ্রিলে তাপদাহ, তীব্র গরমে পুড়েছে গোটা দেশ। কৃষি থেকে শুরু করে পোল্ট্রি খাত, সব ক্ষেত্রেই স্পষ্ট ক্ষতির চিহ্ন। কমেছে শ্রমিকের কর্মঘণ্টাও। বিভিন্ন সংস্থার রিপোর্ট বলছে 2 মাসে মোট কর্মঘণ্টার 25% হারিয়েছে শ্রমিকরা। তাৎক্ষণিক ক্ষতি অন্তত 50 কোটি টাকা। 1 মাস পরেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। পটুয়াখালী, সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে প্রাণহানির সঙ্গে সঙ্গে তছনছ হয়েছে ঘরবাড়ির দোকানপাট। 2 মাস পার না হতেই ফের বৃষ্টি, সঙ্গে উজানের ঢল। প্লাবিত হয় দেশের দক্ষিণ পূর্বের সব শহর। আর উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এমন প্রভাব প্রতিনিয়ত গুরুতর হচ্ছে। সাগরে বিলীন হচ্ছে একের পর এক এলাকা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশকে অন্তত $100 কোটি ক্ষতি গুনতে হয়। দীর্ঘমেয়াদী জলবায়ু সংকট সূচকে বাংলাদেশের অবস্থান 7ম, যদিও বৈশ্বিক কার্বন নির্গমনের ক্ষেত্রে অবদান মাত্র 0.56%। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণের প্রায় সব দেশকেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ক্ষতি গুনতে হচ্ছে। যদিও এ সংকটের জন্য দায়ী উন্নত ও ধনী দেশগুলো। কার্বন নিঃসরণ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে তারাই বড় ভূমিকা রাখছে। এ অবস্থায় প্রায় 1 যুগ আগে দেয়া বছরে $100 বিলিয়ন তহবিল গঠনের প্রতিশ্রুতি এখনও পুরোপুরি পূরণ করতে পারেনি ধনী দেশগুলো। রাখতে পারেনি জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতিও। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের এবারে আসরে তাই আর্থিক সহায়তা বাড়ানোর জোরালো দাবি উঠেছে। বছরে অন্তত $1 ট্রিলিয়ন সহায়তার দাবি জানিয়েছে ভুক্তভোগী দেশগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলে ট্রাইব্যুনালের চিঠি। 6 দিনের রিমান্ড শম্ভুর। মাদক সম্রাট থেকে বনেছেন ত্রাসের গডফাদার। সম্পদ বেড়েছে 26 গুণ। ফারুকি বশির পদত্যাগ চেয়ে আইনি নোটিশ। বিতর্কিতদের না রাখার আহ্বান ফখরুলের।
বঙ্গবন্ধুর ছবি নামানোর বিরুদ্ধে মন্তব্য করে 2 ঘন্টা পর দুঃখ প্রকাশ করলেন রিজভী। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে পশ্চিম বাংলা ঝাড়খণ্ডে অভিযান, অবৈধ টাকার খোঁজে ইডি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন equity-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equity24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@equity চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।